প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম চৈতি রহমান অনুদিত বই তত্ত্বচান, জানালার ধারে ছোট্ট মেয়েটি। এখন শুরু করছি দ্বিতীয় অংশ। সমুদ্রের কিছু আর পাহাড় থেকে কিছু। তত্ত্বচান অধীর আগ্রহে অপেক্ষা করছিল টিফিনের ঘন্টার জন্য। কারণ টিফিনের ঘন্টা মানেই সেই অভিনব ব্যাপারটা ঘটবে। সবাই টিফিন বাক্স থেকে সমুদ্রের কিছু আর পাহাড় থেকে কিছু খাবে। আসলে এ হলো প্রধান শিক্ষক মশাইয়ের মাথা থেকে আসা একরকম বুদ্ধি। শিশুদের সুষম পুষ্টিকর খাদ্য খাওয়ানোর জন্য তিনি এই বুদ্ধি বের করেছেন। জাপানি শিশুরা ভাত খায়। তিনি তাদের বাপ মায়েদের সব সময় বলে থাকেন খেয়াল রাখবেন, বাচ্চাকে ট্রেনিং দেবেন সব কিছু খাওয়ার। সে যেন বেছে বেছে না খায়, তার যেন সুষম পুষ্টি পেটে যায়। তাই প্রধান শিক্ষক মশাই নিজেই বুদ্ধি বাতলে দিয়েছিলেন শিশুদের। টিফিনে যেন বাপ মায়েরা অবশ্যই সমুদ্রের কিছু আর পাহাড় থেকে কিছু দেয়। সমুদ্রের কিছু মানে মাছ, উচ্ছুকদানি ইত্যাদি, আর পাহাড়ের কিছু মানে মাটিতে যা জন্মায়, যেমন সবজি, গরু, শুয়োর, মোরগের মাংস। তত্ত্বচানের মা একেবারে চমৎকৃত হয়ে গেছেন এই রকম টিফিনের কথা শুনে। কত দরকারি কথা কত সহজে বোঝা যায় এই টিফিনের নাম শুনলেই। মানে পাহাড় আর সমুদ্র এই দুই ভাগে ভাগ করে নিলেই টিফিন নিয়ে চিন্তা করা কত সহজ হয়ে যায়। তাছাড়া প্রধান শিক্ষক মশাই বলে দিয়েছেন যে টিফিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, দুশ্চিন্তাও করা যাবে না। বাচ্চারা যাতে বাড়িতে তৈরি সব কিছুই খেতে শেখে, তার জন্যেই এই বুদ্ধি। এছাড়া টিফিন নিয়ে বিলাসিতা করাও প্রধান শিক্ষক মশাইয়ের পছন্দ নয়। মায়ের ভাঁড়ারে রাখা খাবার দিয়েই তত্ত্বচানের টিফিন করে দেয়া সম্ভব খুব তাড়াতাড়ি। পাহাড়ের কিছু হিসেবে কিম্পি রাগজ মানে বারডোক পাতার ভাজি অথবা ডিম ভাজা দিলেই হয়ে গেল। আর সমুদ্রের কিছু হিসেবে বনিত মাছের শুটকি দেয়া যেতে পারে। আরও সহজ জিনিস হলো নড়ি বা সামুদ্রিক একরকম শ্যাওলা। বাহ বাহ। পাহাড়ের খাবার হিসেবে ফলের আচারও দেয়া যেতে পারে। তত্ত্বচানের মা একেবারে খুশি মনে টিফিনের ব্যাপারে চিন্তা করতে লাগলেন। বড় নিশ্চিন্তি লাগছিল তার। গতকাল তত্ত্বচান টিফিন আনেনি, তাই সে কতক ঈর্ষান্বিত হয়েই দেখছিল টিফিনের সময়কার কাণ্ড কারখানা। আর সে নিজেই সমুদ্রের কিছু আর পাহাড় থেকে কিছু নিয়ে এসেছে এবং সে হল ঘরে বসে সবার মতন করে টিফিন বাক্স বের করে রেখেছে। আজও প্রধান শিক্ষক মশাই একইভাবে এলেন এবং সবাইকে জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কি সমুদ্রের কিছু আর পাহাড় থেকে কিছু আছে? এরপর যথারীতি প্রত্যেকের খাবারের বাক্সে উঁকি মেরে দেখতে লাগলেন। এ খুবই আনন্দের ব্যাপার। সমুদ্রের জিনিস কোনটি আর পাহাড়ের জিনিস কোনটি তা আবিষ্কার করতে পারাটাও অত্যন্ত খুশির ব্যাপার ছোট্ট শিশুদের কাছে। মাঝে মাঝে এমন হতো যে কোনো শিশুর মা বাবা হয়তো ব্যস্ততার কারণে শিশুটির টিফিনে কেবল পাহাড়ের কিছু অথবা কেবল সমুদ্রের কিছু একটা দিয়েছেন। দুই রকম খাবার মিলিয়ে দিতে পেরে ওঠেননি, কিন্তু তাতেও কোনো সমস্যা নেই। কারণ প্রতিদিন প্রধান শিক্ষক মশাইয়ের এই টিফিন বাক্স দেখার সময় তার পেছনে পেছনে একটা টলি ঠেলে নিয়ে চলেন তার স্ত্রী। তিনি পরে থাকেন রান্নাঘরের সাদা রঙা অ্যাপ্রন, আর তার টলিতে থাকে দুটো কড়াই। যদি প্রধান শিক্ষক মশাই কোনো শিশুর সামনে দাঁড়িয়ে বলে ওঠেন পাহাড়, তখনই তার স্ত্রী সেই শিশুর টিফিন বাক্সে পাহাড় কড়াই থেকে এক হাতা সয়া সসে রান্না করা আলু তুলে দেন। আবার যখনই প্রধান শিক্ষক মশাই
কোনো শিশুর সামনে দাঁড়িয়ে সমুদ্র বলেন, তখনই তার স্ত্রী সমুদ্র কড়াই থেকে সেই শিশুর টিফিন বাক্সে দুখানি চিকুয়া মাছের সেদ্ধ রোল তুলে দেন। এ হলো এই দুজনের নিত্যদিনের রুটিন কাজ। এ সময় কোনো শিশুই বলতো না যে চিকুয়া মাছ তার পছন্দ নয়। তারা তাই খেয়ে নিত যা তাদের দেয়া হতো। কেউ অন্যের বাক্সে উকি দিয়ে এই কথা ভাবার সুযোগই পেত না যে কে আজ ভালো টিফিন এনেছে বা কে রোজই খারাপ টিফিন আনে। শিশুরা শুধুই চিন্তা করত যে তারা পাহাড় আর সমুদ্রের জিনিস আনতে পেরেছে কিনা। যখনই তারা আবিষ্কার করত তাদের টিফিন বাক্সে দুই জিনিসই রয়েছে, তখনই তারা খুশিতে চেঁচামেচি করত। এজন্যই খাবার নিয়ে তাদের মধ্যে অহেতুক হীন হীনমান্যতা বোধ জন্মাতো না। সমুদ্রের কিছু আর পাহাড় থেকে কিছু, ব্যাপারটা আসলে কি তা ধরে ফেলা মাত্র তথ্যচান নিজের টিফিন বাক্স নিয়ে চিন্তিত হলো। আসলে সকালে খুব তাড়াহুড়ো করে টিফিন বাক্স তৈরি করতে হয়েছে কিনা, তাই সে ভয়ে ভয়ে নিজের টিফিন বাক্সটি খুলল আর প্রায় বলেই উঠল, বাহ বাহ, দারুণ। তথ্যচানের টিফিন বাক্সে চমৎকার করে সাজানো ছিল হলদে রঙের ডিম ভাজা, সবুজ রঙের মটরশুঁটি সেদ্ধ, বাদামি রঙের দেনবু আর গোলাপি রঙের কড মাছের ডিম। একেবারে একখানা ফুল ফোটা বাগানের মতো রঙিন টিফিন বাক্স। প্রধান শিক্ষক মশাই তথ্যচানের টিফিন বাক্সে উকি মেরে বললেন, বাহ, চমৎকার। তথ্যচান খুশি হয়ে বলল, আমার মা খুব ভালো রাঁধেন। তাই বুঝি, বললেন প্রধান শিক্ষক মশাই। তারপরে তিনি টিফিন বাক্সে রাখা দেনবুর দিকে আঙুল দিয়ে দেখালেন। জিজ্ঞেস করলেন, এটা কোথা থেকে এসেছে, পাহাড় নাকি সমুদ্র? তথ্যচান দেনবুর দিকে তাকিয়ে খানিক ভাবল। মেটে মেটে বাদামি রঙের বস্তু এই দেনবু, নিশ্চয়ই পাহাড়ের না, বোঝা যাচ্ছে না ঠিক, তাই সে বলল, বলতে পারছি না। প্রধান শিক্ষক মশাই হলঘরে বসা স্কুলের সব শিশুকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, দেনবু কোথা থেকে এসেছে, পাহাড় নাকি সমুদ্র? শিশুরা একটু ভেবে নিয়ে কেউ বলে উঠল পাহাড়, কেউ বলে উঠল সমুদ্র, কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারছিল না। ঠিক আছে ঠিক আছে, আমিই বলে দিচ্ছি, বলে প্রধান শিক্ষক মশাই বললেন, দেনবু এসেছে সমুদ্র থেকে। কেন? একটা মোটাসোটা গোলগাল ছেলে জিজ্ঞেস করলো। প্রধান শিক্ষক মশাই বৃত্তাকারে বসে থাকা শিশুদের মাঝখানে দাঁড়িয়ে বিশদ ব্যাখ্যা করলেন। মাছ সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়ে তারপর সুন্দর করে ভেজে নিতে হয়। তারপর তা শুকিয়ে নিয়ে নানা মশলার গন্ধ যোগ করতে হয়। এভাবেই তৈরি হয় দেনবু। সবাই বুঝতে পেরেছে এমন ভাবে বলল, হুম। তারপর একজন প্রস্তাব করলো যে তারা তথ্যচানের দেনবু কাছ থেকে দেখতে চায়। প্রধান শিক্ষক বললেন, অবশ্যই। আর তখন সবাই দল বেঁধে তথ্যচানের দেনবু দেখল। শিশুদের মধ্যে কেউ কেউ আগেও দেনবু দেখেছে ও খেয়েছে, তবে শিক্ষকের ব্যাখ্যা শুনে তারা আগ্রহ ভরে আবার দেখবে বলে এলো। অনেকটা নিশ্চিত হবার জন্যেই যে তাদের বাড়িতে তৈরি দেনবু আর তথ্যচানের আনা দেনবু একই রকম কিনা। দেনবু দেখতে আসা ছেলে মেয়েদের কেউ কেউ না সুখেও দেখছিল। তাই তো তথ্যচান ভাবছিল, ওদের নিঃশ্বাসের বাতাসে যদি দেনবু উড়ে যায়। দেনবু দেখতে আসা ছেলে মেয়েদের কেউ কেউ তা সুখেও দেখছিল। তাই তো তথ্যচান ভাবছিল, ওদের নিঃশ্বাসের বাতাসে যদি দেনবু উড়ে যায়। প্রথমবারের মতন স্কুলের টিফিন ঘন্টা পেয়ে তথ্যচানের মন দুরু দুরু করছিল। তবে সমুদ্রের জিনিস আর পাহাড়ের জিনিস চেনার আনন্দে সে ভেসে যাচ্ছিল। সে জেনে গেল যে দেনবু আসলে মাছ থেকেই তৈরি হয়। মা তার টিফিন বাক্স সমুদ্রের কিছু আর পাহাড় থেকে কিছু দিয়ে চমৎকার সাজিয়ে দিয়েছেন বলেও তার বেশ লাগছিল। সব একদম ঠিকঠাক হয়েছে আজ।
মায়ের রান্না সুস্বাদু আর মজাদার। ভালো করে চিবিয়ে খাও। জাপানে সাধারণত সবাই খাওয়া শুরু করে ইতা দা কি মাসু বলে, যার মানে হলো যা পেলাম তাই কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করলাম। তবে তোমায় গাকুয়েন বিদ্যালয়ে সবই অন্যরকম। এখানে খাওয়া শুরু করার আগে সবাই মিলে একটা গান গায়। প্রধান শিক্ষক মশাই নিজে সঙ্গীত বিষয়ের ছাত্র ছিলেন, তাই তিনি টিফিন খাওয়ার গান নামে একখানা গান লিখেছেন। আসলে ছোটদের বিখ্যাত ইংরেজি ছড়া রো 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 ইয়োর বোট এর সুরে তার নিজের কথাগুলো বসিয়ে দিয়েছেন। আসল ছড়াটি হলো রো 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 ইয়োর বোট জেন্টালি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি মেরিলি মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম। প্রধান শিক্ষক মশাইয়ের গান। চিবাও চিবাও চিবিয়ে খাও, যা খাবে চিবাও, চিবিয়ে 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 আস্তে আস্তে খাও। এই গান গেয়ে শেষ করে সবাই বলে ইতা দা কি মাসু। তারপর খেতে শুরু করে যার যার টিফিন। চিবাও চিবাও চিবিয়ে খাও একেবারে সুন্দর খাপে খাপে বসে গিয়েছিল ওই বিখ্যাত ইংরেজি ছড়া গানের সুরে। এই স্কুল থেকে পাশ করে বের হয়ে যাওয়া ছেলেমেয়েরা বহুদিন পর্যন্ত ভাবত যে টিফিনের আগে এই গান গেয়ে নিতে হয় অবশ্যই। প্রধান শিক্ষক মশাইয়ের কয়েকটা দাঁত পড়ে গিয়েছিল, তাই হয়তো তিনি এই গান লিখে থাকবেন। কিন্তু তিনি সবসময় তার স্কুলের শিশুদের বলতেন আস্তে আস্তে চিবিয়ে খাবার খেতে, আর খেতে খেতে গল্পগুজব করতে। হয়তো তাই তাই মনে করিয়ে দিতে এই বিশেষ গানটি। সবাই মিলে হাসি মুখে চেঁচিয়ে এই গান গেয়ে ইতা দা কি মাসু বলে সমুদ্রের কিছু আর পাহাড়ের থেকে কিছু খেতে শুরু করলো। তত্ত্বচানও সবার সঙ্গে গান গাইল এবং আনন্দ নিয়ে টিফিন করলো। কিছুক্ষণের জন্য শিশুর কলহাস্যে মুখর হলঘরে নীরবতা নামল। হাঁটাহাঁটি, ঘোরাঘুরি। টিফিন খাবার পর তত্ত্বচান অন্যদের সঙ্গে স্কুলের মাঠে খেলাধুলো করলো। ঘণ্টা পড়লে তারা সবাই যার যার রেলগাড়ির কামরায় ফিরে গেল। সেখানে তাদের শিক্ষিকা দিদিমণি অপেক্ষা করছিলেন হাসি মুখে। তিনি বললেন, আজ তোমরা খুব ভালোভাবে ক্লাসের পড়া করেছ। বলো এখন এই দুপুরবেলায় তোমরা কি করতে চাও? তত্ত্বচান কি করতে চায় ঠিকঠাক ভেবে ওঠার আগেই ক্লাসের অন্যেরা একসঙ্গে চেঁচিয়ে উঠল, হাঁটাহাঁটি করতে চাই। শিশুরা সব হুল্লোড় করে রেলগাড়ির কামরা থেকে ছুটে বের হলো। তত্ত্বচান রকি আর বাবার সঙ্গে হাঁটাহাঁটি করতে খুবই ভালোবাসে, কিন্তু ক্লাসে সবাই মিলে হাঁটতে যাওয়া, তাও আবার শিক্ষিকার সঙ্গে, এ বেশ অদ্ভুত ব্যাপার। সে আনন্দে লাফাতে লাফাতে অন্যদের সঙ্গে হাঁটাহাঁটি করতে চলল। আসলে এই স্কুলে সকালেই শিক্ষিকা এসে ব্ল্যাকবোর্ডে সব বিষয়ে আজ কি কি পড়া হবে তা লিখে দেন। ক্লাসে সবাই মিলে যদি খেটেখুটে সকাল সকালই সব পড়া শেষ করে ফেলে, তাহলে টিফিনের পরে শিক্ষিকা সবাইকে হাঁটাহাঁটি করতে নিয়ে যান। এ নিয়ম প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী সবার জন্য একদম একই রকম। তাই প্রথম শ্রেণীর 9 জন শিক্ষার্থী শিক্ষিকার সঙ্গে হাঁটি হাঁটি পা পা করে হাঁটাহাঁটি করতে বের হলো। তারা সবাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেল নদীর পাড়ে। ছোট্ট নদীটি এই কিছুদিন আগেও নদীর দুই পার ফুটফুটে চেরি ব্লসমে ভরেছিল। বসন্তের শুরুতে মাত্র কয়েকদিনের জন্য ফোটে চেরি ব্লসমেরা। নদীর দুই পারে
অনেকটা দূর অবধি ছড়িয়ে আছে সর্ষে ক্ষেত। এখন জিউ গাউকা এলাকার এই ছোট্ট নদীটি ভরাট করে গুচ্ছের অ্যাপার্টমেন্ট, বাজার, দোকানপাট করা হয়েছে। চেরি ব্লসম বা সর্ষে ফুলেরা আর নেই। আমরা কুহুন বুচ্ছু মন্দির পর্যন্ত যাব, বুঝেছ? তত্ত্বচানকে ডেকে সৌল্লাসে বলে উঠল সেই ছোট্ট মেয়েটি, যার জামায় খরগোশের ছবি আঁকা। মেয়েটির নাম সাক্ষ্যচান। সে আরও বলল, আমরা এর আগে হাঁটাহাঁটি করার সময় সাপ দেখেছিলাম। তারপর আবার বলল, জানো, কুহুন বুচ্ছু মন্দিরে যে কুয়ো আছে, অনেক পুরনো, তার মধ্যে উল্কাপাত হয়। এভাবেই প্রথম চেনে ছোট্ট শিশুরা যার যার মনের খুশিতে কল কাকলি করে হাঁটাহাঁটি করছিল। আকাশটা ছিল অপরাজিতার মতন নীল। অনেক প্রজাপতি রঙিন ডানায় উড়ে বেড়াচ্ছিল মনের আনন্দে। এরকম কলহাস্যে ভরা 10 মিনিট হাঁটাহাঁটির পরে শিক্ষিকা থামলেন। সবাইকে ডেকে সর্ষে ক্ষেতের দিকে দেখিয়ে বললেন, ওই সর্ষে ফুলগুলো দেখো। তোমরা কি জানো সর্ষে ফুল থেকে কিভাবে সর্ষে বীজ হয়? তারপর শিক্ষিকা পুংকেশর ও গর্ভকেশরের গল্প বললেন। ছেলেমেয়েরা সবাই খুব ভালোভাবে ফুল ধরে ধরে খেয়াল করলো। শিক্ষিকা বললেন যে প্রজাপতিরাও ফুল থেকে বীজ হতে সাহায্য করছে। আর সত্যি, প্রজাপতিগুলো এমনভাবে উড়ে বেড়াচ্ছিল যেন তারা সত্যি সত্যি খুব ব্যস্ত। পুংকেশর ইংরেজি হলো স্টামেন, আর গর্ভকেশর ইংরেজি পিস্টিল। পিস্টিল আর পিস্টল কাছাকাছি উচ্চারণ বলেই হয়তো একজন বলে ওঠে, কই, এরা তো পিস্তলের মতন দেখতে নয়। পিস্তল কেন নামের? তত্ত্বচানেরও মনে হয়নি যে ফুলের গর্ভকেশর পিস্তলের মতন দেখতে। তবে অন্যদের মতন সেও নিশ্চিত বুঝেছিল যে এই পুংকেশর আর গর্ভকেশর বস্তুদ্বয় অতি গুরুত্বপূর্ণ। আর 10 মিনিট হাঁটার পর তত্ত্বচানেরা দেখতে পেল গাছপালায় ঘেরা এক পার্ক। আসলে তা ছিল কুহন বুচ্ছু মন্দির। মন্দিরের সামনেটা পার্কের মতোই সাজানো। মন্দির প্রাঙ্গণে ঢুকেই সবাই চেঁচামেচি ছুটোছুটি করতে থাকলো। সাক্ষ্যচান বলল, উল্কার কুয়ো দেখতে যাবে নাকি? তত্ত্বচান সে উৎসাহে সাক্ষ্যচানের পেছনে ছুট দিল উল্কার কুয়ো দেখতে। কুয়োটি পাথরে বাঁধানো, আর কুয়োর মুখ ঢাকা দেওয়া ছিল কাঠের তৈরি দরজা মতন একটি ঢাকনায়। ওরা দুজনে ঢাকনাটি সরিয়ে কুয়োর ভেতরে উকি দিল। আলকাতরার মতো অন্ধকার জমে আছে ভেতরটায়। তবু তত্ত্বচান বহু কষ্টে আবছা মতন দেখতে পেল কিছু পাথরখণ্ড পড়ে আছে যেন। সে জানত যে রাতের আকাশে দেখা যাওয়া ছোটন্ত উল্কা হলো ঝিকিমিকি তারাদের গা থেকে ছিটকে আসা পাথরখণ্ড। মানে সোজা কথায় উল্কা হলো গিয়ে তারার টুকরো। তাই সে ধরে নিয়েছিল তারার মতন জলজলে অভিনব কিছু একটা হয়তো কুয়োর মধ্যে পড়ে থাকবে। কিন্তু একরাশ অন্ধকার ছাড়া আর কিচ্ছুই দেখা গেল না। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার পর সে সাক্ষ্যচানকে জিজ্ঞেস করলো, তুমি কি উল্কা দেখতে পাচ্ছ? সাক্ষ্যচান হাত নেড়ে বলল, না, একদম না। তত্ত্বচান অবাক হচ্ছিল যে তারার টুকরোগুলো ঝিকমিক করছে না কেন। অনেক ভেবেচিন্তে সে বলল, মনে হয় তারারা কুয়োর মধ্যে ঢুকে ঘুমোচ্ছে। সাক্ষ্যচান চোখ গোল গোল করে বলল, তারারা কি ঘুমোয়? আমার মনে হয় তারারা দিনের বেলায় ঘুমোয় আর রাতে জেগে ওঠে ঝিকমিক করে। তত্ত্বচান হড়বড় করে বলল এই কথা, কারণ সে নিজেও ঠিক নিশ্চিত নয়
এ ব্যাপারে। তারপর শিশুরা একসঙ্গে মন্দিরের চত্বরটা ঘুরে ঘুরে দেখল। ভুরি পেট দুই দেবরাজের মূর্তি দেখে তারা হেসেই খুন। গেটের দুই পাশে এই দুই ভুরি পেট দাঁড়িয়ে বুদ্ধের মন্দির পাহারা দিচ্ছেন। তারপর তারা উঁকি মারল প্রায় অন্ধকার হল ঘরে, যেখানে বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি রাখা। অন্ধকারে নানা রকম তৈজস ঠাসা মূর্তির ঘরখানি কেমন জানি ভয় ধরায়। তারা তেনগুর দৈত্যাকার পায়ের ছাপ আঁকা পাথরে নিজেদের পা রেখে মেপে দেখল। এরপরে পুকুর পাড়ে গিয়ে নৌকায় চড়ে হাওয়া খেতে থাকা লোকদের দিকে হাত নেড়ে সম্ভাষণ জানালো। তারপরে অনেকক্ষণ ধরে তেলতেলে কালো নুড়ি পাথর দিয়ে সাত চারা খেললো তারা। এই সব কিছু ছিল নতুনত্বে ঠাসা, তাই তত্ত্বচান খুশিতে চিৎকার করে উঠছিল কিছুক্ষণ পরপর। এইসব কলা হাস্যের মধ্যেই সূর্য পশ্চিমে ঢলে পড়ল। শিক্ষিকা বললেন, এবার ফেরা যাক। তারা উজ্জ্বল হলুদ সর্ষে ফুল ভরা মাঠ আর ফুটফুটে চেরি ফুলের গাছেদের ভেতর দিয়ে লাইন ধরে হেঁটে স্কুলের দিকে ফিরে চলল। ছোট্ট শিশুরা টেরই পেল না এই দুপুরবেলার হাঁটাহাঁটি খেলাধুলার মাঝে মুক্তির স্বাদটুকু ছাড়াও তাদের অজান্তেই বিজ্ঞান, ইতিহাস আর জীববিজ্ঞানের পাঠ হয়ে গেল। তত্ত্বচানের তার সহপাঠীদের সবাইকে এতটাই ভালো লেগে গেল যেন তাদের সে বহু বছর ধরে চেনে। তাই ফেরার পথে সে সবাইকে চিৎকার করে বলল, কালকেও আমরা হাঁটাহাঁটি করব। সবাই লাফিয়ে উঠে বলল, হুররে। প্রজাপতিরাও তখন ব্যস্ত হয়ে উড়াউড়ি করছিল। তারা না কাজ করলে ফুল থেকে বীজই বা হবে কিভাবে, আর নতুন ফুলই বা ফুটবে কিভাবে। পাখিরা গান গাইছিল কিচিরমিচির সুরে। তত্ত্বচানের বুকটা পুলকে ভরেছিল। সেও আনন্দে প্রজাপতির মতোই উড়ছিল মনে মনে। বিদ্যালয় সঙ্গীত। তোময়ে গাকুয়েন বিদ্যালয়ের প্রতিটি দিন তত্ত্বচানের জন্য ছিল স্পষ্টতই বিস্ময়ে ভরা। যেন প্রতিটি দিন ছবিগুলো বইয়ের এক একটা পাতা, প্রতি পাতায় আনন্দ ঠাসা। সে প্রতিদিন স্কুলে যাবার জন্য সূর্য ওঠার আগেই উঠে ছটফট করতে থাকে। আর স্কুল থেকে ফিরেই রকি মা বাবাকে সে একের পর এক স্কুলের গল্প শোনাতে থাকে। তার কথার পাহাড় এতটুকু ক্ষয় হয় না দেখে তখন মা বলেন, আচ্ছা তুমি একটু কথা বন্ধ করে এবার খাও দেখি শোনা। একদিন রেলগাড়িতে করে স্কুলে যেতে যেতে হঠাৎ তার মনে হলো যে আগের স্কুলে তো একখানা বিদ্যালয় সঙ্গীত ছিল, এই স্কুলে কোনো বিদ্যালয় সঙ্গীত নেই কেন? এই কথা মনে হতেই তার মনে হলো যেন উড়ে স্কুলে পৌঁছে যাওয়া দরকার। তখনই দুই তখনও 2 স্টেশন বাকি। সে দরজার কাছে গিয়ে একেবারে দৌড় দেবার আগে যে অ্যাটেনশন ভঙ্গিমায় দাঁড়াতে হয় সেই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, যেন কেউ বাঁশি ফুঁকবে আর সে দৌড় শুরু করবে। পরের স্টেশনে ট্রেনটি থামলে সে নড়ল না, কিন্তু তার ভঙ্গি দেখে মনে হচ্ছিল সে নেমে যাবে। স্কুলের স্টেশনে ট্রেন থামার সঙ্গে সঙ্গে সে এত জোরে দৌড়ে অদৃশ্য হয়ে গেল যে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। স্কুলে ঢুকেই তত্ত্বচান তার আগে আসা তাইজি ইয়া মানো উচিকে জিজ্ঞেস করলো, শোনো তাইচান, এই স্কুলে কি কোনো বিদ্যালয় সঙ্গীত আছে? তাইচান চিন্তা ভাবনা করে পদার্থবিদ্যা পদার্থবিদ্যা নিয়ে বিদ্যালয় সঙ্গীত নিয়ে সে গভীর চিন্তা করে বলল, না নেই তো। তত্ত্বচান বলল, আমার মনে হয় থাকা উচিত ছিল। আমার আগের স্কুলে সুন্দর একটা বিদ্যালয় সঙ্গীত ছিল।
বলেই সে চেঁচিয়ে গাইতে লাগলো, সেনজুকো পুকুর অগভীর, জ্ঞানের জগৎ সুগভীর। তত্ত্বচান ওই স্কুলে মাত্র কয়েকদিন ছিল, আর ওই গানে এমন কিছু শব্দ ছিল যা প্রথম শ্রেণীর শিশুদের জন্য কঠিন। কিন্তু তত্ত্বচান গানটি হুবহু মনে রেখেছিল। তাই চান মুগ্ধ হয়ে গান শুনল, আর এরই মধ্যে ক্লাসের অন্যরাও এসে গেছে। তারাও গানের কঠিন কঠিন শব্দ শুনে মুগ্ধ হয়ে গেল। তত্ত্বচান সবাইকে বলল, চলো হেডমাস্টার মশাইকে একটা বিদ্যালয় সঙ্গীত লিখতে বলি। তারপর তারা দল বেঁধে প্রধান শিক্ষক মশাইয়ের ঘরে গেল। তত্ত্বচানের আগের স্কুলের বিদ্যালয় সঙ্গীত শুনে আর অন্য শিশুদের অনুরোধ শুনে প্রধান শিক্ষক মশাই কথা দিলেন, ঠিক আছে, আগামীকাল আমি একটা বিদ্যালয় সঙ্গীত তৈরি করে নিয়ে আসব। প্রধান শিক্ষক মশাইয়ের কাছ থেকে কথা আদায় করে সবাই একসঙ্গে চেঁচাতে চেঁচাতে ক্লাসে ফিরে গেল। পরদিন সকালে সব ক্লাসে নোটিশ পাঠিয়ে সবাইকে স্কুল মাঠে সমবেত করা হলো। তত্ত্বচানরা সবাই মাঠে গেল। মাঠে রাখা ব্ল্যাকবোর্ডে 5টি সমান্তরাল লাইন আঁকলেন প্রধান শিক্ষক মশাই। তারপর তাতে সঙ্গীতের সাংকেতিক ভাষায় কী সব লিখলেন। তারপর বললেন, এই যে তোমাদের বিদ্যালয়ের সঙ্গীত। তারপর 2 হাত তুলে ট্রেনের কন্ডাক্টরের মতন বললেন, চলো সবাই মিলে গানটা গাই। সবাই মিলে গাইল, তোময়ে তোময়ে তোময়ে। একটু চুপচাপ থেকে ততচান বলে উঠল, এইটুকু গান, এই সব? হ্যাঁ, এই পুরো গান। প্রধান শিক্ষক মশাই গর্বের সঙ্গে উত্তর দিলেন। তত্ত্বচান হতাশ হয়ে বলল, কিন্তু গানে অনেক কঠিন কঠিন শব্দ থাকা উচিত ছিল। সেনজোকু পুকুর অগভীর, এই রকম। হাসির দমকে লাল হয়ে ওঠা মুখে প্রধান শিক্ষক মশাই বললেন, তোমার পছন্দ হয়নি? আমি তো ভাবলাম গানটা খুব ভালো হয়েছে। গানটা কারোরই ভালো লাগেনি। এত সোজা গান বিদ্যালয় সঙ্গীত হিসেবে মেনে নেওয়া যায় না। তাই সবাই চিৎকার করে বলল, এত সহজ বিদ্যালয় সঙ্গীত দরকার নেই। প্রধান শিক্ষক মশাইকে একটু দুঃখিত মনে হলো, তবে তিনি রাগ করেননি একটু। ডাস্টার ঘষে ঘষে গানটি ব্ল্যাকবোর্ড থেকে মুছে ফেললেন তিনি। তথ্যচানের মনে হলো তারা যেন প্রধান শিক্ষক মশাইয়ের সঙ্গে একটুখানি রুড আচরণ করে ফেলেছে। কিন্তু তারা যে আরও গুরুগম্ভীর একখানা বিদ্যালয় সঙ্গীত আশা করেছিল। আসল কথা হলো, এই গানেই প্রধান শিক্ষক মশাইয়ের এই স্কুল আর শিশুদের প্রতি ভালোবাসা যথেষ্ট পরিমাণে ফুটে উঠেছিল। কিন্তু স্কুলের শিশুরা তা বুঝে ওঠার মতন যথেষ্ট বয়স্ক নয়। হাসি খেলায় মেতে উঠে শিশুরা একদিন বিদ্যালয় সঙ্গীতের প্রয়োজনীয়তা ভুলেই গেল। প্রধান শিক্ষকেরও মনে হলো ওটার কোনো দরকার নেই। তাই ডাস্টার ঘষে মুছে ফেলবার পরে তোময়ে স্কুলের কোনো বিদ্যালয় সঙ্গীত রইল না। ফের জায়গা মতন রাখো। আজ ছিল তত্ত্বচানের অনেক খাটুনির একটা দিন। কারণ তার সবচেয়ে প্রিয় জিনিস টাকা রাখার ছোট্ট ব্যাগটি স্কুলের টয়লেটে পড়ে গেছে। তাতে টাকা পয়সা কিছুই ছিল না, কিন্তু সেটি এতই জরুরি জিনিস যে তা একেবারে টয়লেট অবধি বয়ে নিয়ে যেতে হতো। ব্যাগটি লাল, হলুদ, সবুজ রিবনে তৈরি। ব্যাগের চারকোনা গায়ে তেকোনা সব রঙিন কাপড়ের টুকরো লাগানো। বোতামের উপর স্কচ টেরিয়ার ব্রোসের মতন ছাপ মারা ব্যাগটি ছিল যার পণ্যায় সুন্দর। তত্ত্বচানের ছিল অতি কৌতূহলী এক বিচ্ছিরি স্বভাব। সে টয়লেট সেরে আবার নিচে উঁকি মেরে দেখত। এতে প্রাইমারি স্কুলের ভর্তির আগেই তার বেশ কিছু হ্যাট টয়লেটে পড়ে গেছে। এর মধ্যে খড়ের হ্যাট বা লেন্স লাগানো হ্যাট সবই ছিল। সেই যুগে টয়লেটে ফ্লাশ ব্যবস্থা ছিল না, নিচে ট্যাঙ্কিতেই ময়লা জমত। তাই প্রায়ই তার হ্যাটগুলোকে নিচের ট্যাঙ্কিতে ভাসতে দেখা যেত। মা সবসময় তাকে টয়লেট সেরে সেরে নিচে উঁকি মারতে নিষেধ করতেন। আজকেও সে মায়ের নিষেধ ভুলে টয়লেট করে
উকি মেরেছে গর্তে, আর অমনি হাত ফসকে তার স্বাদের ব্যাগখানি পড়ে গেছে গর্তের মধ্যে। তত্ত্বচান করে চেঁচিয়ে ওঠার আগেই ব্যাগটি গর্তের নিচের ট্যাঙ্কিতে হারিয়ে গেছে। তত্ত্বচান কাঁদল না একটুও, আশা ছাড়ল না স্বাদের ব্যাগটি ফেরত পাবার। সে স্কুলের দেখভাল করার যে লোকটি আছে তাকে ঘর থেকে নিয়ে এলো লম্বা হাতলওয়ালা তার ঘর থেকে নিয়ে এলো লম্বা হাতলওয়ালা এক শেষনি। বাগানে নালা থেকে জল শেষে তুলে পানি দেবার কাজে এই রকম কাঠের হাতা ব্যবহার করা হয়। এই শেষনির কাঠের হাতলটি ছিল লম্বায় তত্ত্বচানের দ্বিগুণ। তাতে তত্ত্বচান দমল না একটুও। শেষনিটা নিয়ে দৌড়ে স্কুলের পেছন অংশে চলে এলো। তারপর ময়লার ট্যাঙ্কি খুঁজে বের করলো। তারপর ট্যাঙ্কির মুখটা খুঁজতে থাকলো। সে ভেবেছিল তার টয়লেটের বাইরের দেয়াল লাগোয়াই থাকবে বুঝি। অনেক খুঁজে একটা ম্যানহোলের ঢাকনা দেখতে পেল। বহু কষ্টে কংক্রিটের ঢাকনাটি খুলতেও পারল বটে, কিন্তু ম্যানহোলে মাথা ঢুকিয়েই সে দেখলো অন্ধকার। আর যা ভেবেছিল তার চেয়ে ট্যাঙ্কি অনেক বড়। সে নিজেকেই নিজে বলল, আরে এই ট্যাঙ্কি দেখছি কুহুন বুচ্ছু পুকুরের মতোই বড়সড়। এরপর শুরু হলো তার কাজ। সে শেষনি দিয়ে ট্যাঙ্কি থেকে ময়লা তুলতে লাগলো। ট্যাঙ্কি এতটা গভীর আর অন্ধকার ছিল যে ব্যাগটা কিছুতেই দেখা যাচ্ছিল না। সে প্রাণপণে ময়লা তুলছিল। এদিকে তার ট্যাঙ্কিতে মাথা ঢুকিয়ে দেওয়াটা বড়ই বিপজ্জনক কাজ। একটু বেশি ঝুঁকলেই সে পড়ে যেতে পারে। কিন্তু মরিয়া তত্ত্বচান ব্যাগটি কিছুতেই দেখতে পাচ্ছিল না। এদিকে ক্লাস শুরু হবার ঘন্টা বেজে উঠেছে। তার ক্লাসে ফেরা দরকার, কিন্তু যেহেতু কষ্ট করেই ফেলেছে অনেকটা, তাই এত সহজে হাল ছাড়বার পাত্র সে নয়। আরও বেশি বেশি হাত চালিয়ে শেষনি দিয়ে ময়লা তুলতে লাগলো। ঠিক ওই সময় প্রধান শিক্ষক মশাই ওদিক দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি করছো? তত্ত্বচান বলল, আমার মানিব্যাগ টয়লেটে পড়ে গেছে। তাই বুঝি, আচ্ছা, বলেই নিষ্প্রিয়ভাবে প্রধান শিক্ষক মশাই তার চিরাচরিত হাঁটাহাঁটির ভঙ্গিতে হাত পেছনে রেখে হাঁটতে হাঁটতে চলে গেলেন। আরও বেশ কিছু সময় গেল, সে তখনও তার মানিব্যাগ পায়নি। তার পাশে দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ উঁচু হচ্ছে ক্রমশ। এমন সময় প্রধান শিক্ষক মশাই আবারও এলেন হাঁটতে হাঁটতে। বললেন, পেয়েছো? তত্ত্বচানের ঘামে জবজবে শরীর, গাল দুটো টকটকে লাল হয়ে আছে। সে কোনো মতে উত্তর দিল, না, এখনো পায়নি। প্রধান শিক্ষক তত্ত্বচানের দিকে হেসে আস্তে আস্তে বললেন, ঠিক আছে, তোমার কাজ হয়ে গেলে সবটা ময়লা আবার ট্যাঙ্কিতে ভরে রেখো, কেমন? তত্ত্বচান হেসে উত্তর দিল, আচ্ছা। হাসি ফেরত দিয়েই আগের মতন হাঁটতে হাঁটতে চলে গেলেন প্রধান শিক্ষক মশাই। তত্ত্বচানের মনে প্রশ্ন এলো, ময়লা না হয় ট্যাঙ্কিতে ভরে রাখবো, কিন্তু ময়লা পানির কি হবে? তা তো মাটি শুষে নিয়েছে। যেহেতু তত্ত্বচান প্রধান শিক্ষক মশাইকে কথা দিয়েছে সবটা ময়লা ফের ট্যাঙ্কিতে ঢুকিয়ে রাখবে, তাই সে ঠিক করলো ময়লা পানি শুষে নেওয়া কিছুটা মাটিও সে ট্যাঙ্কিতে ভরে রাখবে। ময়লার স্তূপ পাহাড়ের মতন উঁচু হয়ে গেল আর ট্যাঙ্কির পানি সব ফুরিয়ে গেল। কিন্তু মানিব্যাগ আর পাওয়া গেল না। তবে ব্যাগটি না পাওয়া গেলেও তত্ত্বচান সন্তুষ্ট বোধ করল, কারণ সে তার যথাসাধ্য চেষ্টা করেছে। আসলে কিন্তু তার সন্তুষ্টির মূল কারণ প্রধান শিক্ষক মশাইয়ের ভালো ব্যবহার। তিনি ওর উপরে রাগ না করে বরং বন্ধুর মতন জিজ্ঞেস করেছেন এবং একটুও তিরস্কার করেননি ময়লা ঘাটার জন্য। তত্ত্বচান তত্ত্বচানের কাণ্ড কারখানা দেখে অন্য বড় মানুষেরা চোখ কপালে তুলে ফেলত। চিৎকার করে ছুটে আসতো তত্ত্বচানকে ট্যাঙ্কির মুখে বিপজ্জনকভাবে উঁকি মারতে দেখে। অথবা হয়তো বলতো যে তত্ত্বচানের কাজটা তারা বড়রা মিলে করে দেবে কিনা। কিন্তু প্রধান শিক্ষক এসব কিচ্ছু করেননি।
তিনি শুধু বলেছেন কাজ হয়ে যাবার পর সব ময়লা ট্যাঙ্কিতে আবার পুরে রাখতে। ব্যাস। এই গল্পটা শুনে মা নিশ্চিত হলেন একজন চমৎকার প্রধান শিক্ষকের হাতেই তার কন্যাটিকে তিনি মানুষ করতে দিয়েছেন। ঘটনাটির পরে তত্ত্বচানও বুঝতে পারল যে প্রধান শিক্ষক মশাইকে একেবারে মন থেকে বিশ্বাস করা যায়। তিনি সত্যি সত্যি একজন ভালো মানুষ। এরপর থেকে তত্ত্বচান টয়লেট করে আর গর্তে উকি মারত না। প্রধান শিক্ষক মশাইকে দেয়া কথা মতন তত্ত্বচান ময়লার পাহাড়ের সমস্তটা ফের একটু একটু করে ট্যাঙ্কিতে পুরে রাখলো। তারপর পানি শুষে নেওয়া মাটিও একটুখানি তুলে ট্যাঙ্কিতে ফেললো। ম্যানহোলের কংক্রিট ঢাকনাটা জায়গা মতন বসালো। এরপর শেষনিটাও সে যেখান থেকে এনেছিল ঠিক সেখানেই রেখে এলো। সেই রাতে বিছানায় শুয়ে তত্ত্বচানের কেবলই তার সুন্দর মানিব্যাগের কথা মনে হচ্ছিল। তবে দিনের হাড়ভাঙা খাটুনিতে তার ঘুম আসতে দেরি হলো না। তত্ত্বচান দিনের বেলায় যেখানে ভূতের ব্যাঘার কেটেছে, রাতে সেইখানে ভিজে মাটিতে চাঁদের আলো পড়েছিল আর সুন্দর ঝিকমিকিয়ে উঠেছিল। আর সেই মানিব্যাগটিও নিশ্চয় কোথাও লুকিয়ে তা দেখছিল। তত্ত্বচানের নাম কি? তত্ত্বচানের পোশাকি নাম হলো তেচ্ছুকো। তার জন্মের আগে বাবা মায়ের সব বন্ধু আর আত্মীয় স্বজন বলল যে নিশ্চয় ছেলে হবে। তার বাবা মায়ের প্রথম সন্তান জন্মাবে। তারাও আনন্দে ঠিক করে ফেললো একটা ছেলের নাম তরু। শেষমেশ কিন্তু জন্মালো একটা মেয়ে বাচ্চা। তাই তারা বেশ অসুবিধায় পড়ল। দুজনেই চীনা অক্ষর তরু পছন্দ করত। তাই চীনা অক্ষর তচ্ছু এর সঙ্গে কো অনুসর্গ যোগ করে মেয়ের নাম রেখে দিল তেচ্ছুকো। তাই সবাই তাকে ডাকত তেচ্ছুকো চান, কিন্তু সে শুনত তত্ত্বচান। তাই যখন কেউ তার নাম জিজ্ঞেস করত তখন সে বলে দিত আমার নাম তত্ত্বচান। শিশুরা ছোট্ট, নামের অতশত বোঝে না, তাই তত্ত্বচান চানকেও নিজের নামের অংশ মনে করত। চান হলো শিশুদের নামের পরে আদর করে বসানো অনুসর্গ, কিন্তু বাবা লোকটা তাকে ডাকত তৎসুকি বলে। এ হলো ছেলেদের নাম। সে জানে না বাবা কেন এই নামে ডাকে। বাবা বলতো তৎসুকি, সোনা এসো তো, গোলাপ গাছের পোকা বাঁচতে আমায় সাহায্য করো। বাবা আর রকি ছাড়া সবাই তাকে তত্ত্বচান নামেই ডাকত। আর স্কুলের খাতায় নিজের নাম তৎসুকো লিখলেও এই ছোট্ট শিশুটি নিজেকে তত্ত্বচান হিসেবেই জানত। জাপানে বড়দের সম্বোধন করার সময় নামের শেষে সান বসিয়ে ডাকা হয়, আর ছোটদের নামের শেষে বসানো হয় চান। যেমন তত্ত্বচান। যখন ছোট ছিল তখন সবাই তাকে ডাকত তেৎসুকো সান। সে যখন বড় হলো তখন সবাই তাকে ডাকা শুরু করলো তেৎসুকো সান বলে। রেডিওতে হাস্য কৌতুক। গতকাল রাতে তত্ত্বচান বেশ দমে গেল মায়ের নতুন আদেশ পেয়ে। মা বললেন, তত্ত্বচান, তুমি আর রেডিওতে ওইসব হাস্য কৌতুক শুনবে না, একদম শুনবে না বলে দিচ্ছি। তত্ত্বচানের ছোটবেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে রেডিও ছিল কাঠের তৈরি বড় একখানা বাক্সের মতন দেখতে। ভারিক্কি একখানা ভুরো পেট চেহারা নিয়ে রেডিও বসে থাকতো বৈঠকখানায়। গোলাপি রঙা চক্রা বকরা নকশা করা সিল্কের কাপড়ে ঢেকে দিয়ে তাকে রীতিমতো বিশেষ আসনে বসিয়েও রাখা হতো বটে। রেডিওর গায়ে শুধু দুটো মাত্র চাবি ছিল, আওয়াজ বাড়ানো কমানোর আর কেন্দ্র তালাশের জন্য। স্কুলের শুরুর আগে থেকেই তত্ত্বচান রেডিওর অনুষ্ঠান শুনত। সে গোলাপি সিল্কের কাপড়ে কান লাগিয়ে রাখুগো হাস্য কৌতুক শুনতে খুব পছন্দ করত। হাস্য রসাত্মক সব কথা শুনে সে খিলখিলিয়ে হাসত। গতকাল রাতের আগে মা কিছুই বলেননি এ নিয়ে।
আসলে গতকাল রাতে বাবার অর্কেস্ট্রা বাদক বন্ধুরা এসেছিলেন। 4 রকম বাজনা অনুশীলন করতেই তাদের আসা। বন্ধুদের মধ্যে চেলো বাদক সুনে সাদ্দা তাসিবানা মশাই তেত্তচানের জন্য উপহার হিসেবে কিছু কলা নিয়ে এসেছিলেন। তত্ত্বচান যথোচিত ভদ্রতার সঙ্গে বাউ করে তার কাছ থেকে কলাগুলো নিয়ে মাকে এসে বলল, মা দেখো, কলাগুলো কেলিয়ে মরছে। এই শুনেই মা আদেশ দিলেন যে সে যেন আর রেডিওতে হাস্য কৌতুক না শোনে। এরপর থেকে বাবা মা বাড়ি না থাকলেই সে গোপনে হাস্য কৌতুক শুনত আর খিলখিল হাসিতে ফেটে পড়ত। বড়রা কেউ এই দৃশ্য দেখলে হয়তো অবাক হতো যে কিভাবে এতটুকু শিশু অত সব কঠিন হাস্যরস বুঝতে পারে। আসলে শিশুদেরও আছে রসিকতাবোধ। যত ছোটই হোক, তারা ঠিক জানে কোন ব্যাপারটা সত্যিই খুব হাসির। তাই হাসির গল্প বুঝতে তাদের কোনো সমস্যাই হয় না। নতুন রেলগাড়ি আসবে। এক দুপুরবেলা টিফিন ঘন্টায় মেয়চান বলল, আজ রাতে নতুন রেলগাড়ি আসবে স্কুলে। মেয়চান প্রধান শিক্ষক মশাইয়ের তৃতীয় কন্যা, আর সে তত্ত্বচানের ক্লাসেই পড়ে। স্কুলের মাঠে সাজানো ছিল 6টি রেলগাড়ির কামরা। তত্ত্বচাঁদের ক্লাসরুম। কিন্তু আরও একটি নতুন কামরা আসবে আজ। অভাবনীয় আনন্দে সবাই লাফাতে লাগলো। মেয়চান আবার চোখ বড় বড় করে ঘোষণা করলো যে নতুন কামরাটি হবে তাদের লাইব্রেরি। তা শুনে তারা আরও জোরে লাফাতে শুরু করলো। কেউ একজন বলে উঠল, কিন্তু রেলগাড়ি কোন রাস্তা দিয়ে আসবে? এ ছিল বড়ই গুরুত্বপূর্ণ আলোচনা। গম্ভীর নীরবতা নেমে এলো শিশুদের মাঝে। কারণ স্কুল পর্যন্ত রেল লাইন যে নেই তা তো দেখাই যাচ্ছে। নীরবতা ভেঙে একজন বলে উঠল, মনে হয় ওই মাসি লাইনের রেলপথ দিয়ে এসে যেখানে রেল ক্রসিং থেকে নেমে স্কুলে আসবে, তাই না? সেখানে রেল ক্রসিং থেকে নেমে স্কুলে আসবে, তাই না? আরেকজন তা শুনে বলল, কিন্তু লাইন ছেড়ে রেলগাড়ি রাস্তায় নেমে এলে পা পিছলে আলুর দম হবে না? আরেকজন বলল, তাহলে মনে হয় রেলগাড়ি করে নিয়ে আসবে। আরেকজন বলল, অত বড় রেলগাড়ি কোথায় পাবে? সবাই ঘোরতর চিন্তিত হয়ে পড়ল। শিশুরা বুঝতে পেরেছিল অত বড় ঠেলাগাড়ি পাওয়া যাবে না, এমনকি ট্রাকও। কিন্তু তাহলে রেলগাড়ি আসবে কিভাবে? নিশ্চয় রেল লাইন বসানো হবে স্কুল পর্যন্ত, তত্ত্বচান সোল্লাসে বলে উঠল। কোথা থেকে বসাবে? কেউ একজন বলল, ট্রেন এখন যেখানে আছে সেখান থেকে। এরকম উত্তর বাতলে দিয়েও তত্ত্বচান বুঝতে পারল যে ব্যাপারটা কেমন জানি জুৎসই হলো না। কারণ সে জানেই না রেলগাড়িটা এখন কোথায় আছে। তাছাড়া ঘরবাড়ি ভেঙে চুরে গাছপালা কেটে হঠাৎ করে রেল রাস্তা বসানো তো যুক্তিগ্রাহ্য ব্যাপার বলেও মনে হচ্ছে না। তারপর এরপর তারা আরও নানা রকম কথা বলে জল্পনা কল্পনা করে ট্রেন আসবে কিভাবে এই প্রশ্নের সমাধান খুঁজতে লাগলো। লম্বা নিষ্ফল বকবকানির পরে অবশেষে সিদ্ধান্ত নিল যে আজ বাড়ি ফিরে না গিয়ে রাত পর্যন্ত অপেক্ষা করে তারা সবাই মিলে দেখবে ট্রেন কিভাবে আনা হয়। রাত পর্যন্ত স্কুলে থাকতে হলে প্রধান শিক্ষক মশাইয়ের অনুমতি দরকার। সকলের প্রতিনিধি হিসেবে মেয়চানকে পাঠানো হলো তার বাবার কাছে অনুমতি নেবার জন্য। একটু পরেই মেয়চান ফিরে এলো, বলল, ট্রেন আসবে অনেক রাতে। সব ট্রেন চলাচল শেষ হলে পরে যারা ট্রেন আসা দেখতে চাও তাদের বাড়ি ফিরে বাবা মায়ের অনুমতি নিতে হবে। অনুমতি পেলে রাতের খাওয়া সেরে ঘুমের পোশাক আর কম্বল নিয়ে স্কুলে আসতে হবে। কি মজা! সবাই হাততালি দিয়ে উঠল। তারপর বলাবলি করতে করতে হই হুল্লায় বাঁধিয়ে দিল একখানা। ঘুমের পোশাক, কম্বল। সেদিন ক্লাসে ছেলেমেয়েরা পড়ায় মনে বসাতে পারছিল না মোটে। ছুটি হতেই যে যত দ্রুত পারে বাড়ি ফিরে গেল।
রাতে আবার সবার সঙ্গে দেখা হবে। কি অসাধারণ ব্যাপার! কি অন্যরকম এক আনন্দ! সঙ্গে বই খাতার বদলে থাকবে ঘুমের পাজামা, পোশাক আর কম্বল। কি মজা, কি দারুণ হবে! বাড়ি ফিরেই তত্ত্বচান তরবরিয়ে তার মাকে বলল, আজ ট্রেন আসবে। কিভাবে আসবে আমরা জানি না। ঘুমের পোশাক আর কম্বল নিয়ে যেতে হবে। আমি কি অনুমতি পেতে পারি? এসব শুনে কোনো মায়ের পক্ষেই বোঝা সম্ভব নয় যে ঘটনাটা কি। কিন্তু তত্ত্বচানের গম্ভীর আর উদ্গ্রীব মুখের দিকে চেয়ে মা বুঝে নিলেন যে নিশ্চয় অভিনব কিছু ঘটতে চলেছে কন্যার জীবনে। তাই তিনি ধীরে সুস্থে প্রশ্ন করে জেনে নিলেন পুরো ব্যাপারটা। মায়ের মনে হলো এরকম দারুণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তত্ত্বচান কমই পাবে। তত্ত্বচানের অবশ্যই আজ রাতে পাজামা আর কম্বল নিয়ে স্কুলে যাওয়া উচিত। মায়ের নিজেরও খুব ইচ্ছে হচ্ছিল ট্রেন আসা দেখতে যেতে। মা তত্ত্বচানের ঘুমের পাজামা, পোশাক আর কম্বল গোছগাছ করে দিলেন এবং রাতের খাবার খাওয়ার পর তাকে স্কুলে পৌঁছে দিতে গেলেন। স্কুলে মোটের উপর 10 জন ছেলে মেয়ে এসেছে ট্রেন আসা দেখতে। উপরের ক্লাসের কয়েকজনও আছে সেখানে। তত্ত্বচানের মা ছাড়াও আরও 2-3 জন মা এসেছিলেন। ট্রেন আসা দেখার ইচ্ছা তাদেরও ছিল। তবে কিনা অনেক কাজ আছে বাড়িতে। তাই তারা নির্ভয়ে প্রধান শিক্ষক মশাইয়ের হাতে যার যার শিশুকে রেখে ফিরে গেলেন। প্রধান শিক্ষক মশাই শিশুদের নিশ্চয়তা দিলেন যে তিনি অবশ্যই তাদের সবাইকে ঘুম থেকে তুলে দেবেন ট্রেন এসে গেলে। শিশুরা সবাই কম্বল মুড়ি দিয়ে হলঘরে শুয়ে রইল। কম্বল মোড়ানো অবস্থায় তাদের কুমির ছানার মতো দেখাচ্ছিল। ট্রেন কিভাবে আসবে এই উত্তেজনায় কেউ ঘুমোতে পারবে বলে মনে হচ্ছিল না। কিন্তু সারাদিনের নানা কাজে তারা বেজায় ক্লান্ত ছিল। তাই একে অন্যকে জাগানোর কথা বলতে বলতে ঘুমিয়েই পড়ল। এসে গেছে, এসে গেছে! হই হল্লা শুনে এক লাফে কম্বলের থেকে বেরিয়ে তত্ত্বচান ছুটে এলো স্কুল মাঠে। মাঠ পেরিয়ে ফটকের বাইরে ভোর রাতের আবছা আলো আর কুয়াশা মেখে দাঁড়িয়ে আছে ট্রেন। স্বপ্ন দৃশ্য যেন। একখানা আস্ত রেলগাড়ির কামরা রাস্তা দিয়ে স্কুলে চলে এলো, অথচ একটুও শব্দ হলো না। এ তো স্বপ্নই বটে। তারা জানলো ওই মাসি রেল ডিপো থেকে ট্রাক্টরে করে আনা হয়েছে ট্রেনকে। রেলগাড়ির চাইতে অনেক বড় জিনিস এই ট্রাক্টর। তাদের জানা ছিল না ট্রাক্টর নামে যে একটা গাড়ি আছে। তা জেনে তারা শিহরিত বোধ করছিল। ট্রাক্টরে করেই ট্রেনকে জনমানবহীন রাস্তা দিয়ে নিয়ে আসা হয়েছে ভোররাতে। তারপর শুরু হলো ট্রেন নামানোর কাণ্ড। সে এক কঠিন কাজ। সেকালে তো এত আধুনিক বড় বড় ক্রেন ছিল না। তাই ট্রাক্টর থেকে ট্রেন নামিয়ে মাঠের কোণে রাখা ছিল অতি কঠিন আর কসরতের কাজ। ট্রাক্টরের সঙ্গে আসা শ্রমিকেরা তাদের সঙ্গে এনেছেন গোলাকার অনেকগুলো গাছের গুঁড়ি। সেগুলো ট্রেনের নিচে পেতে একটু একটু করে গড়িয়ে গড়িয়ে তারা ট্রেনটাকে ট্রাক্টর থেকে নামাতে লাগলেন। শ্রমিকদের হাত নিশ্চয় ইস্পাতের মতন শক্ত, নয়তো তারা কিভাবে এই কাজ করছিলেন কে জানে। প্রধান শিক্ষক মশাই শিশুদের বললেন, ভালো মতো খেয়াল করো। একে বলে গড়িয়ে নেয়া। এ এরকম বিজ্ঞানের একরকম বিজ্ঞানের কৌশল। গড়ানোর গতি ব্যবহার করেই শ্রমিকেরা এত বড় ট্রেনটাকে টেনে নেয়। ছেলেমেয়েরা গম্ভীর মুখ করে দেখছিল। তারা মন দিয়ে প্রতিটি ব্যাপার লক্ষ্য করছিল। শ্রমিকদের হেইও হেইও তালেই যেন ভোরের সূর্যটা উঠছিল সেদিন। স্কুলের মাঠের অন্য 6টি রেলগাড়ির কামরার মতোই এই নতুন কামরাটিও এতদিন বহু বহু মানুষকে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছে দিয়েছে। বন্ধুর মতোই সে উপকার করেছে লোকদের। আজ তার অবসর। তার চাকা সরিয়ে নেওয়া হয়েছে। তার আর রাস্তায় চলার দরকার নেই। এখন সে শুধু ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের সঙ্গে খেলবে, তাদের বহন করবে, তাদেরকে জীবনের এক স্টেশন থেকে আরেক স্টেশনে পৌঁছে দেবে। এ বেশ আরামেরই কাজ।
শিশুদের হাসি শব্দ বুকের মধ্যে বহন করা আরও বড় কাজ। সূর্য ওঠার পরে দেখা গেল স্কুলের ছেলেমেয়েরা সব ঘুমের পোশাক পরে দাঁড়িয়ে। কি মজার ব্যাপার! তারা ছিল অত্যন্ত আনন্দিত, সুখী আর পরিতৃপ্ত। তারা এতই খুশি ছিল যে খুশি আর ধরে রাখতে পারছিল না। কেউ প্রধান শিক্ষক মশাইয়ের কাঁধ ধরে ঝুলতে লাগলো, কেউ হাত ধরে ঝুলতে লাগলো, কেউ আনন্দে তার চারপাশে লাফাতে লাগলো। প্রধান শিক্ষক মশাই কাঁধে হাতে লটকে থাকা শিশুদের নিয়ে হেসে উঠলেন। মাঠে উপস্থিত প্রত্যেকে হেসে উঠল। সেদিন যে তারা সবাই হেসে উঠেছিল সেইটি শিশুরা কোনোদিন ভোলেনি। এত সুখের স্মৃতি কি ভোলা যায়?